তো দেখো ইতিমধ্যে আমার সাথে অনেকে যুক্ত হয়েছে, যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছে, তোমরা সবাই একটু কমেন্টে জানাবা এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার কাছে কি মনে হচ্ছে। দেখো এটা হচ্ছে ক্লাস্টার এগ্রি অর্থাৎ কৃষি গুচ্ছের 22-23 সেশনের একটা কোশ্চেন, যে হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ ভার্ব ফর্ম। অর্থাৎ নিচে দেখো 4টি অপশন দেওয়া, 4টি অপশনের মধ্যে কোন অপশনের কোনো ভার্ব ফর্ম নেই। বলো, নিচে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে কোন ফর্ম মানে কোনটার ভার্ব ফর্ম নেই, একটু যদি তুমি আমাদের একটু কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মেনশন করে দাও, শেয়ার করে দাও, হ্যাঁ, যারা উপস্থিত আছে সবাই। দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন, হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ ভার্ব ফর্ম, অর্থাৎ নিচে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোন অপশনের ভার্ব ফর্ম নেই। এখানে আছে সরো, একটা আছে অ্যাঙ্গার, একটা হেড, একটা কি ফ্রেম। তো এখানে 4টা অপশনের মধ্যে কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে কোনটার ভার্ব ফর্ম নেই? দেখো সরো তুমি নাউনও বলতে পারো এবং এটা ভার্বও বলতে পারো। কিভাবে? দেখো সরো, ঠিক আছে, এটা দুঃখিত এবং দুঃখ প্রকাশ করাও বোঝাবে। এটা নাউন ভার্ব দুইটাই হতে পারে একটা বাক্যে, ঠিক আছে, এটা নাউন এবং ভার্ব দুইটাই ব্যবহার হবে। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি রাগ, সো অ্যাঙ্গার থেকে আমরা অ্যাংরি, এই যে অ্যাংরি মানে কি রাগান্বিত, অ্যাংরি কিন্তু একটা ভার্ব, তার মানে এটারও ভার্ব ফর্ম রয়েছে। আর হেট নিজেই কিন্তু ভার্ব, আমরা কি বলে আই হেট ইউ, তার মানে আই এর পরে হেটটা কি একটা ভার্ব, তার মানে এই 3টারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ভার্ব ফর্ম রয়েছে, 3টারই কি ভার্ব ফর্ম রয়েছে, তাই না? এই 3টারই কিন্তু ভার্ব ফর্ম রয়েছে, কিন্তু এখানে যে ফেম আছে এই ফেমের কোনো ভার্ব ফর্ম নেই, এই ফেম এর কোনো ভার্ব ফর্ম নেই। ক্লিয়ার? এই ফেমের কোনো ভার্ব ফর্ম নেই। এটা হচ্ছে তোমাদের যদিও মুখস্থ টাইপ কিছু প্রশ্ন চলে আসে, যেমন বলে এটার নাউন ফর্ম কি, এটার ভার্ব ফর্ম কি, এগুলো যদিও দেখা যাচ্ছে মুখস্থ টাইপ প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে। তার মানে আমাদের 1 নম্বর যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের যদি সঠিক অ্যান্সার বলতে হয়, 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ফেম, যেটার কোনো ভার্ব ফর্ম নেই, ঠিক আছে, যেটার কোনো ভার্ব ফর্ম নেই, এটা মনে রাখবা। তো আমরা এক্সট্রা ইনফো দিব অন্য অন্য প্রশ্ন। দেখো কোশ্চেন নাম্বার 2 যদি একটু খেয়াল করে দেখো, এটা তো ক্লাস্টার এগ্রি 22-23 সেশনে আসছে, 22-23 সেশনে ক্লাস্টার এগ্রিতে আসছে যে এভরিওয়ান পারফর্মড ইন দা ইভেন্ট বাট নিশাত, এই যে একটা বাট, বলো তো এই বাটটা কি? এই বাটটা কোন পার্টস অফ স্পিচ? দেখি একটু সঠিক অ্যান্সার করার ট্রাই করো। তোমরা যারা, খাদিজা ইসলাম বলছো আলহামদুলিল্লাহ হয়েছে, তুমি যে অ্যান্সার দিয়েছো সেটা অ্যান্সার বলা হয় না, তুমি বলছো একের ডি, মানে কোশ্চেন মার্ক দিয়েছো, মানে তুমি আমাকে উল্টা আস্ক করছো যে একের ডি হবে কিনা, এটা কখনো সঠিক অ্যান্সার বলে গণ্য হবে না, ঠিক আছে। তুমি যদি বলতে যে একের ডি হবে সেটা আলাদা বিষয় ছিল, তুমি আমাকে কোশ্চেন করছো, মানে তুমি নিজেও কনফিউজড। সো দেখো ক্লাস, সবাই ক্লাসের কোশ্চেনের অ্যান্সার করবা, ক্লাস রিলেটেড কমেন্ট করবা, ক্লাসটা সুন্দরভাবে বজায় রাখবা, এর বাইরে কোনো এক্সট্রা কমেন্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে, আজারে কোনো কমেন্টের দরকার নেই। আমরা ক্লাস দেব, ক্লাস তথ্য দিব, তথ্য বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করবো, আমি অ্যান্সার দিব, তোমরা তোমাদের কোশ্চেন ধরলে তোমরা অ্যান্সার দিবা, এভাবেই। দেখো তোমরা সবাই অ্যান্সার করছো 2 এর এ, 2 এর এ, দেখো 2 এর এ। হ্যাঁ আমি কমেন্ট পড়তেছি, বাট আমি কমেন্টে আমার একটা খুবই ব্যাড হ্যাবিট আছে, আমি কমেন্টে কারোর নাম আসলে এভাবে মেনশন করি না বা কারোর নাম পড়ি না। কেন পড়ি না? কারণ একটা, দেখো যে মনে করো 141 জন শিক্ষার্থী আমার সাথে উপস্থিত, আমি যদি সবার কমেন্টে নাম পড়তে যাই দেখবো অনেক সময় চলে যাবে। সো আমার ক্লাসে আমি চেষ্টা করি যে কমেন্টে নাম পড়া খুব স্কিপ করতে, যতটুকু সম্ভব স্কিপ করতে, বা আমি পড়ি না বলাই চলে। এক্ষেত্রে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্ট দেখবো, বাট সেটা ক্লাস রিলেটেড, প্রশ্ন রিলেটেড কমেন্ট করবা, হ্যাঁ, আদারওয়াইজ কমেন্টের প্রয়োজন নেই। দেখো এভরিওয়ান পারফর্মড ইন দা ইভেন্ট, এভরিওয়ান পারফর্মড ইন দা ইভেন্ট, সবাই বলছো 2 এর এ, কি বলছো 2 এর এ, এজন্য 2 এর এ যারা কমেন্ট করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ নরমালি আমরা জানি কি এন্ড বাট অর এগুলো সব এক একটা কি, এগুলো সব হচ্ছে এক একটা কনজাংশন, এগুলো কি সব একটা কনজাংশন, এজন্য তোমরা সবাই অ্যান্সার করছো কি বলতো 2 এর এ, 2 এর এ কমেন্ট করছো, এজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বাট আমরা একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদের একটু দেই। দেখো
দেখো তো এই বাক্যটা একটু খেয়াল করো, হি ইজ পুর বাট অনেস্ট, অর্থাৎ সে গরিব কিন্তু সৎ, সে গরিব কিন্তু সৎ। তার মানে এখানে বাটের অর্থ হচ্ছে কিন্তু, অর্থাৎ বাট যখন একটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে, বাট যখন একটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে, তার মানে কি, বাট যখন একটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন সেটা কিন্তু অর্থে ব্যবহার হবে। কি অর্থে? কিন্তু অর্থে। এখন দেখো তো এখানে যে বাটটা রয়েছে, এই বাটটা অর্থ আসলে কি দেয়? এভরিওয়ান পারফর্মড ইন দ্য ইভেন্ট, অর্থাৎ এখানে যারা উপস্থিত, অর্থাৎ প্রত্যেকে ইভেন্টে পারফর্ম করছে। কিন্তু নিষাদ, এটা কি কোনো অর্থ হলো যে কিন্তু নিষাদ? কিন্তু নিষাদ কি এখানে কি কিন্তু অর্থ দিচ্ছে? একটু নর্মালি চিন্তা করো তো, এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট, অর্থাৎ প্রত্যেকে ইভেন্টে পারফর্ম করছে, কিন্তু নিষাদ, এটা কি কোনো বাক্য হলো? এটা কিন্তু কোনো বাক্যর অর্থ বহর অর্থ একটা বাক্য হচ্ছে না। এটা কি হচ্ছে যে ইভেন্টে প্রত্যেকেই পারফর্ম করছে নিষাদ ছাড়া, অর্থাৎ নিষাদ ছাড়া প্রত্যেকেই পারফর্ম করছে। তাহলে এখানে একটা ইনফরমেশন তোমাকে ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে যে বাট অর্থ যদি উইথআউট হয়, উইথআউট মানে কি, কোনো কিছু ছাড়া, তখন সেটা কিসের কাজ করে? তখন সেটা প্রেপোজিশনের কাজ করে। কার কাজ করে? তখন সেটা প্রেপোজিশনের কাজ করে। কার কাজ করে? প্রেপোজিশনের কাজ করে। কি বলতো? তখন সেটা প্রেপোজিশনের কাজ করে। তাহলে একটু খেয়াল করে যদি তুমি দেখো, একটু খেয়াল করে যদি তুমি দেখো, তোমরা অনেকেই বাট দেখে কনজাংশন অ্যান্সার করছো। আমি তোমাদের উৎসাহ দিয়েছি, তোমরা মনে করছো সঠিক অ্যান্সার। না ভাইয়া, এটার অ্যান্সার কনজাংশন না, এটা কনজাংশন হবে না, কারণ এটা অর্থ কিন্তু দিচ্ছে না, এটা কি উইথআউট, অর্থাৎ কোনো কিছু ছাড়া। কোন বাট অর্থ যখন ছাড়া অর্থ দিবে তখন অবশ্যই মনে রাখবা, বাট অর্থ যখন ছাড়া হবে তখন সেটা প্রেপোজিশনের কাজ করবে। এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট, প্রত্যেকেই এই ইভেন্টে পারফর্ম করেছে নিষাদ ছাড়া, মানে নিষাদ বাদে সবাই পারফর্ম করছে। তার মানে এটা হচ্ছে একটা প্রেপোজিশন, এবং প্রেপোজিশন কি যুক্ত করে? একটা নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ যুক্ত করে। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এটা সঠিক অ্যান্সার কি? এটা সঠিক অ্যান্সার প্রেপোজিশন। একটু কমেন্টে জানাবা যে এইটা তোমার কাছে সঠিক অ্যান্সার কিনা, সঠিক অ্যান্সার সরি, এটা তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। না বুঝতে পারলে একটু কমেন্টে জানাবা, বুঝতে পারলেও কমেন্টে জানাবা, না বুঝতে পারলেও জানাবা। ক্লিয়ার ভাইয়া? বলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। আমরা দেখো, যেখানে এক্সট্রা ইনফরমেশন তোমাদের প্রয়োজন আমি দিয়ে দিব, চিন্তার কিছু নেই, আমরা মাত্র শুরু করলাম। দেখো, আশা করি এই প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী 3 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিউটি, বিউটির ভার্ব ফর্ম কি? অর্থাৎ হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বিউটি? বলো তো ভাইয়া, বিউটির ভার্ব ফর্মটা কি? কে কে অ্যান্সার করতে পারো? একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। সবাই একটু অ্যান্সার করে ফেলো। দেখো, বিউটির ভার্ব ফর্ম, তো এটা অনেকে অ্যান্সার করছো। এখন আমি তোমাদের এখানে আরেকটা কোশ্চেন করব। বলো তো বিউটি কোন পার্টস অফ স্পিচ? বলো তো বিউটি কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যান্সার দাও। বলো বিউটি কোন পার্টস অফ স্পিচ? বলো। দেখো, এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন দেব। বিউটি, অনেকেই লিখছো যে অ্যান্সার সি, যারা অ্যান্সার সি লিখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা সঠিক অ্যান্সার করছো। বিউটিফাই, ঠিক আছে, এটা অ্যান্সার সি হবে। এটা অ্যান্সার কি হবে? সি হবে। এখন বিউটি, বিউটিটা কি? বিউটিটা হচ্ছে নাউন, বিউটিটা হচ্ছে কি? নাউন ফর্ম। এখন আমি তোমাদের কিছু এক্সট্রা ইনফো দেব যে কোনটা কোনটা থাকলে আসলে নাউন হয়।
কোন শব্দের শেষে যদি তুমি দেখো TION আছে, SION আছে, নেস আছে, হুড আছে, ডম আছে, EDG আছে, TY আছে, TH আছে, EE আছে, ANC আছে, ENC আছে। এই যে দেখো আমি বেশ কিছু তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিলাম। সাফিক্স, এই সাফিক্স গুলো কোনো শব্দের শেষে থাকলে সেই ওয়ার্ডটি কি হয় জানো? সেই ওয়ার্ডটি হচ্ছে নাউন হয়। সেই ওয়ার্ডটি কি হয়? সেই ওয়ার্ডটি নাউন হয়। তাহলে এখানে যে আমি বিউটি লিখলাম, এখানে যে বিউটি লিখলাম, বিউটির শেষে TY আছে, কি আছে? TY, তার মানে বিউটি হচ্ছে একটা নাউন। বিউটি হচ্ছে কি? নাউন। ঠিক আছে, বিউটি হচ্ছে নাউন। তার মানে বিউটিফাই কেন হলো? এখান থেকে তোমার আরো একটা ইনফরমেশন মনে রাখবে, এটা নাউন যদি হয় তাহলে আরো একটা ইনফরমেশন হচ্ছে কোন শব্দের শেষে যদি IFY থাকে, ISE থাকে, IZE থাকে, EN থাকে, এগুলো যদি কোনো শব্দের শেষে তুমি পাও তাহলে সেই ওয়ার্ডটিকে তুমি বলবা হচ্ছে ভার্ব। সেই ওয়ার্ডটিকে কি বলবা? ভার্ব। সেই ওয়ার্ডটিকে কি বলবা বলো তো? সেই ওয়ার্ডটিকে তুমি বলবা অবশ্যই, সেটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? এখন তোমার প্রশ্ন, আমার এখানে আরো একটা কোশ্চেন আমি তোমাদের করব। এখানে যে বিউটিফুল আছে, বলো তো ভাইয়া এই বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ? বলো, বলো তো ভাইয়া এই বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু কমেন্টে জানাও যে এই বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ। বলো বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ? দেখো অনেকে অ্যান্সার করছো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেটা আছে অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার। তাহলে অ্যাডজেক্টিভের কিছু সাফিক্স লিখি। কোন শব্দের শেষে যদি কখনো দেখো ফুল আছে, SIV থাকে, OUS থাকে, SSY থাকে, IAN থাকে, এগুলো কোন শব্দের শেষে থাকলে সেই ওয়ার্ডটিকে তোমরা বলবা অ্যাডজেক্টিভ। কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা। যেমন এগুলো দিয়ে যদি এগুলো হচ্ছে সাফিক্স। এই সাফিক্স গুলো কোনো শব্দের শেষে যখন তোমরা অ্যান্সার করতে পারবা তখন সেটা কোনো শব্দের শেষে যখন থাকবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইতিমধ্যে 150 জন শিক্ষার্থীর উপস্থিতি। তোমাদের সবার কাছে আমি একবার অনুরোধ করব, তোমরা সবাই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে এই ক্লাসটি একটু শেয়ার করবা এবং একটু মেনশন করবা যদি ভালো লেগে থাকে। আমরা যতটুকু ডিউরেশনের ক্লাসটা নিই না কেন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। অনেকগুলো আমরা এক্সট্রা ইনফরমেশন দেবো এবং তোমাদের কোশ্চেন, অর্থাৎ ক্লাসটার এগ্রি বলো বা আলাদা আলাদা যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা আজকে সলভ করে দেবো। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। তার মানে এগুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, আমার এখানে তোমাদের চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে বিউটিফুলি এটা কোন পার্টস অফ স্পিচ? এখানে আমার আরেকটা কোশ্চেন, বিউটিফুলি এইটা কোন পার্টস অফ স্পিচ? বলো, বিউটিফুলি এটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কে কে অ্যান্সার করতে পারো, একটু অ্যান্সার করো। বিউটিফুলি এটা কোন পার্টস অফ স্পিচ? একটা প্রশ্ন থেকে আমরা এরকম একাধিক অনেকগুলো ইনফরমেশন শিখবো। এর মধ্য দিয়ে দেখবো আমাদের পুরো পার্টস অফ স্পিচ চ্যাপ্টার শেষ। তোমাদের রুলস মুখস্থ করতে করতে তোমাদের অধৈর্য হয়ে যাও, এই জন্য আমরা শর্টকাট ভাবে তোমাদের প্রশ্ন সলভ করাবো, পাশাপাশি আমরা এই এক্সট্রা ইনফরমেশন গুলো দিব। দেখো অনেক অ্যান্সার করছো বিউটিফুলি অ্যাডভার্ব। যারা অ্যান্সার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে বিউটিফুলি অ্যাডভার্ব, বিউটিফুলি অ্যাডভার্ব কিভাবে, এটা আমরা বিস্তারিত আরো পড়াবো। তারপরে এখানে এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি। যখন একটা অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হবে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। যেমন পারফেক্টলি, স্লোলি, ঠিক আছে, এই যে শব্দগুলো এগুলোকে আমরা বলবো এক একটা অ্যাডভার্ব। এগুলোকে কি বলবো? অ্যাডভার্ব। আমার সাথে 156 জন শিক্ষার্থীর উপস্থিতি, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, তোমরা আরো আরো শিক্ষার্থীর উপস্থিতি কামনা করছি, সবাইকে একটু জানিয়ে দিবা। দেখো তাহলে আমাদের পরবর্তী, আমরা যদি কোশ্চেন নাম্বার 3 আমাদের শেষ হয় তাহলে আমরা পরবর্তী 4 নাম্বার প্রশ্ন যেতে পারি। দেখো চতুর্থ প্রশ্ন হচ্ছে, আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে জয়েন দ্য টু সেন্টেন্স উইথ কারেক্ট কনজাংশন। এখানে একটা বাক্য হচ্ছে হি,
এখানে একটা বাক্য হি ইজ রিচ, কি বলতো, এখানে একটা বাক্য হচ্ছে হি ইজ রিচ, কি হি ইজ রিচ, আর একটা বাক্য হচ্ছে হি আনহ্যাপি, ঠিক আছে, হি ইজ আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি হওয়ার কথা ছিল, হ্যাঁ, দুইটা বাক্য, হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি, আনহ্যাপি। তাহলে এই দুইটা বাক্যকে যদি আমরা যুক্ত করতে চাই, দুইটা বাক্য আছে, দুইটা বাক্যকে যুক্ত করতে হলে আমরা কোন কনজাংশনটা একটু ব্যবহার করতে পারি। দেখো আমি আলাদাভাবে মনে করো ব্যবহার করলাম যে হি ইজ অর, যদি দেই অর আনহ্যাপি, হি ইজ তো আর লাগছে না এক্সট্রা করি, কারণ ওটা দুই জায়গায় দেওয়া লাগে না, এক জায়গায় দিলেই হয়ে যাচ্ছে। আমি যদি আবার লিখি হি ইজ রিচ and he is rich so unhappy, আমি যদি শেষের বাক্যটা লিখি he is rich but, বলো এবার তোমরা নরমালি সেন্সে দেখো, আমি চারটা বাক্য মনে করো ডিটেলস লিখলাম, এখান থেকে তোমার কি মনে হয় কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। দেখো এটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কনজাংশন থেকে দেখো কোশ্চেন গুলো বেশি বেশি আসতেছে। হি ইজ রিচ, সে ধনী অথবা আনহ্যাপি, এটা কোনো বাক্য হতে পারে না। এটা নরমালি কি তোমার মনে হয় আমরা কি বলি, সে ধনী কিন্তু অসুখী, সে ধনী কিন্তু অসুখী, কারণ ধনী হলে যে সে সুখী হবে বিষয়টা এমন না। আমরা নরমালি কি বলি, সে গরিব হলেও সৎ, বাট যখন ধনের কথা বলি তখন বলি সে ধনী হলেও অসুখী, অর্থাৎ সে ধনী কিন্তু অসুখী, সে ধনী কিন্তু অসুখী, তার মানে হি ইজ রিচ বাট আনহ্যাপি, সে ধনী কিন্তু সৎ। এখন আমি যদি তোমার কাছে কোয়েশ্চেন করি এই বাটটা কি কনজাংশন নাকি প্রেপোজিশন, এখানে যদিও লেখাই আছে কনজাংশন, তার মানে এটা কি, এটা হচ্ছে কনজাংশন। এখন অর, অর মানে অথবা, অর্থাৎ এটা না ওইটা, এরকম দুইটা জিনিস, এন্ড মানে দুইটা জিনিসকে যুক্ত করবে এবং দিয়ে যুক্ত করবে, ঠিক আছে, সো মানে তাই, আর বাট মানে কিন্তু, এগুলো অর্থ অনুযায়ী বুঝবে, এগুলো অর্থ অনুযায়ী কি তোমার এক একটার ব্যবহার এক এক জায়গায় ব্যবহার হবে। 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটু দেখো 5 নম্বর প্রশ্নটা। Our blessings come from above. The underlined word is, দেখো এটা ক্লাসটা দেখবি 20-21 সেশনের একটা কোশ্চেন, 20-21 সেশনের একটা কোশ্চেন। তোমরা এই প্রশ্নটার একটু সঠিক অ্যান্সার করো তো, যারা ক্লাসে উপস্থিত আছো সবাই কমেন্টে অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো দ্রুত, অ্যান্সার করে ফেলো। দেখো our blessings come from above, our blessings come from above, এখানে ব্লেসিংসটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন? প্রথম কথা আমাদের এখানে একটু খুব দেখো আওয়ারটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কি বলতো পজিটিভ অ্যাডজেক্টিভ। এরকম আর কি কি পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, মাই আছে, আওয়ার আছে, ইওর আছে, হিজ আছে, হার আছে, দেয়ার আছে, ইটস আছে। দেখো একটু প্রবলেম হয়েছিল, একটু দেখো যে এগুলো হচ্ছে এক একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কি বলতো ভাইয়া, এগুলো হচ্ছে এক একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কি এগুলো এক একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তো যেহেতু এগুলো এক একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে রুলসটা কি মনে রাখবা, পজিটিভ অ্যাডজেক্টিভ আর্টিকেল বা প্রেপোজিশন অথবা নো, এই যে আমি যতগুলো লিখেছি এগুলোর পরে যখন একটা ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটি অলওয়েজ নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে শুরুরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হবে নাউন, শুরুরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হবে কি নাউন। অর্থাৎ যখন একটা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে
যখন একটা পজেসিভ অ্যাডজেক্টিভ পাবা। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলোকে আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। তো পজেসিভ অ্যাডজেক্টিভ যখন থাকবে, পজেসিভ অ্যাডজেক্টিভের পরবর্তী একটা ওয়ার্ড থাকা মানে সেটা কি? নাউন। এই যে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে একটা ওয়ার্ড আছে, তার মানে এটা নাউন। আচ্ছা, এটা নাউন, ঠিক আছে। তাহলে কোনো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, কোন নো এর পরে যদি একটা ওয়ার্ড থাকে নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে তখন আমরা শুরুরটা অ্যাডজেক্টিভ বলবো, তারপরেরটা নাউন বলবো। ক্লিয়ার? এখন এটা তো নাউন, তোমরা সবাই অ্যানসার করছো, ক্লিয়ার। বাট আমরা নরমালি সবাই জানি অ্যাবভ হচ্ছে একটা প্রেপোজিশন। কি বলতো? আমরা নরমালি সবাই জানি অ্যাবভ হচ্ছে একটা প্রেপোজিশন। কি বলতো? অ্যাবভ হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে এখন যদি তোমাদের কাছে আমি প্রশ্ন করি, এই যে একটা বাক্য, এই বাক্যের অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ? বলো। এখানে আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি, এখানে বাক্যটি হচ্ছে our blessings come from above, এই অ্যাবভটা কোন পার্ট অফ স্পিচ? একটু কমেন্টে জানাও। আমরা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি, তোমরা একটু ইনফরমেশনটা অ্যানসার করো, বলো কি হবে। আমি আন্ডারলাইন দিয়েছি। এই যে আন্ডারলাইন কৃত যে ওয়ার্ড গুলো তোমরা একটু খেয়াল করছো, এগুলো কোনটা কোন পার্ট অফ স্পিচ একটু কমেন্টে তোমরা জানাতে পারো। দেখো, নরমালি আমরা যদি বলি তোমাকে একটা কোশ্চেন করে, ভাই অ্যাবভটা কোন পার্ট অফ স্পিচ, তখন তুমি অ্যানসার দিবা প্রিপোজিশন, নো প্রবলেম, হ্যাঁ ইটস ফাইন, হ্যাঁ তখন অ্যানসারটা ঠিক আছে। বাট যখন আমি তোমাকে কোশ্চেন করব যে এই যে বাক্য দেখতে পাচ্ছ আর ব্লেজিংস কাম ফ্রম অ্যাবভ, এই বাক্যে যে অ্যাবভ, এই অ্যাবভটা কোন পার্ট অফ স্পিচ? দেখো এখানে পূর্বে কি আছে? ফ্রম। তো ফ্রম হচ্ছে একটা কি? ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন। আর আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পরে যদি ওয়ার্ড থাকে, সেটা যেই ওয়ার্ডই হোক না কেন, এটা এমন একটা পজিশন, এই অ্যাবভটা এমন একটা পজিশন, এখানে তুমি যাকেই বসাও সেটা কি হবে? সেটা নাউন হবে। অর্থাৎ আমি যদি আরো সহজ ভাষায় বলি, যে মনে করো এখানে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, এই জায়গায় তুমি যাকেই বসাবা সেই নাউন হবে। এই জায়গায় তুমি যাকেই বসাবা সেই কি হয়ে যাবে? সেই নাউন হয়ে যাবে। তার মানে এখানে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে এরপরে তুমি যেটাই থাকবে সেটাই নাউন হয়ে যাবে, যেটা থাকবে সেটাই নাউন হয়ে যাবে। তাহলে এখন দেখো আই ওয়ার্ক ফর এ হোয়াইল, তো অনেকে হোয়াইল মনে করতে পারো কনজাংশন, বাট দেখো পূর্বে কি আছে? এ একটা কি? এ হচ্ছে একটা আর্টিকেল। এ কি বলতো ভাইয়া? এ হচ্ছে একটা আর্টিকেল, তাই না? এ যেহেতু একটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড থাকা মাত্র সেটি কি? নাউন। তার মানে হোয়াইল এই বাক্যে কি? নাউন। বাট মি নো বার্ডস, এই যে নো এর পরে কোনো ওয়ার্ড থাকা মাত্রই সেটা নাউন, নো এর পরে কোনো ওয়ার্ড থাকা মাত্রই সেটা কি? সেটা হচ্ছে নাউন। সেটা কি? নাউন। নরমালি আমি যদি তোমার কাছে কোশ্চেন করি, ভাইয়া গো হচ্ছে কি বলতো? গোটা কি? তোমরা সবাই বলবা গো হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। বাট আমি তোমাদের এখন একটা কোশ্চেন দেই, this is the go of the world। আচ্ছা, এখানে যে আমি গো লিখেছি, এই গোটা কি বলতো? দেখি কারা কারা সঠিক অ্যান্সার করতে পারে একটু বলো তো, এই গোটা কি? এখানে আরো একটা জিনিস মনে রাখবা, দা এবং অফ এর মাঝে যদি কোনো ওয়ার্ড বসে সেটা কি? সেটা অলওয়েজ নাউন। সেটা কি? নাউন। এবং সেই নাউনটা কোন নাউন হয়? সেই নাউনটা আমরা বলি হচ্ছে সেটা কমন নাউন। সেটা কি বলতো? সেটা হচ্ছে কমন নাউন। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস তো শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। দেখো তার মানে এটা কি? এই যে দা এবং অফ এর মাঝে একটা ওয়ার্ড থাকা মাত্র সেটা চোখ বন্ধ করে সেটা নাউন হবে, সে যাই হোক না কেন। তুমি যদি ভাবতে যাও, যে ভাবনা চিন্তা করতে যাও যে গো, গো মানে যাওয়া, আমরা জানি গো একটা কাজ করা, কাজ করা মানে ভার্ব, তাহলে এটা অ্যান্সার ভার্ব করবা, তাহলে ভাবতে গেলেই শেষ। এখানে অ্যান্সার করতে হবে কিভাবে? এখানে অ্যান্সার করতে হবে দা এবং অফ এর মাঝে যেটাই বসবে সেটা অলওয়েজ নাউন, এবং সেই নাউনটিকে আমরা বলবো সেটা হচ্ছে একটা প্রপার নাউন। সেটা কি? প্রপার নাউন। আশা করি এটাও তোমার কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরবর্তী 6 নম্বর প্রশ্নে আমি অলরেডি এক্সট্রা ইনফরমেশনের মধ্যে এটা বলে দিয়েছিলাম, আবারও বলো। দ্য ওয়ার্ড ডেসপারেশন, এটা ক্লাস 21-22 সেশনের একটা কোশ্চেন।
বলো এটা কোন পার্টস অফ স্পিচ? বলো বলো সবাই। পাঁচটি ক্লাসের মধ্যে তোমাদের পুরো ইংলিশের যতগুলো চ্যাপ্টার তোমাদের ক্লাসটা এগ্রির জন্য আসতে পারে বলে আমি মনে করি, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা পড়াবো। আজকে পার্টস অফ স্পিচের প্রতিটা চ্যাপ্টার যেখান যেখান থেকে প্রশ্ন আসতে পারে বলতে কি আমরা কিন্তু সব বিগত বছরের প্রশ্ন সলভ করছি, অর্থাৎ বিগত বছরগুলোতে তোমাদের কৃষি ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ইতিমধ্যে এসেছে সেগুলো আজকে সলভ করছি, এবং সেগুলো সলভ করার পাশাপাশি ওই রিলেটেড আরো এক্সট্রা ইনফরমেশন যতটুকু তোমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমি দিয়ে দিচ্ছি। দেখো সবাই একটু অ্যান্সার করো। এটা সবাই নাউন বলছো, হ্যাঁ, ডেসপারেশন। তো এখানে একটা কি আছে, সাফিক্স আছে। সাফিক্সটা কি? টিআইওএন। তো এরকম আরো কিছু সাফিক্স আমি অলরেডি লিখে দিছিলাম, অলরেডি লেখা শেষ। যে কি কি বলতো? কোন শব্দের শেষে যদি থাকে টিআইওএন, এসআইওএন, নেস, হুড, ডম, ইডিজি, টিওয়াই, টিএইচ, এএনসি, ইএনসি, এই যে আমি সাফিক্স গুলো বললাম, এই সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে তুমি পাও, এই সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে পাও, সেটা সাধারণত কোন পার্টস অফ স্পিচ হয়? সেটা সাধারণত হয় হচ্ছে নাউন। সেটা সাধারণত কি হয়? সেটা সাধারণত হয় হচ্ছে নাউন। দেখো 7 নম্বর প্রশ্ন, মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ। এখানে যে ফিল, ফিল মানে অনুভব করা, তাই তো? কি হবে বলো? সবাই অ্যান্সার করো তো, কে কে পারো। বলো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? যারা ক্লাসটি করছে সবাই একটু কমেন্টে জানানোর ট্রাই করো এটা সঠিক অ্যান্সার কি হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ। তোমরা অনেকে অ্যান্সার করছো নাউন, একটু দেখো বিস্তারিত যদি সলভ করি। যেখানে কি আছে, এ একটা কি, এ হচ্ছে একটা আর্টিকেল। কি বলতো ভাইয়া? এ হচ্ছে একটা আর্টিকেল, তাই না? আর্টিকেলের পরে আমরা দেখতে পাচ্ছি কয়টা ওয়ার্ড? আর্টিকেলের পরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা, এটা একটা, দুইটা ওয়ার্ড। তো আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমার এটা অ্যান্সার বলার আগে দ্বিতীয় প্রশ্ন এখানে, এই যে গ্রেড, গ্রেডটা কোন পার্টস অফ স্পিচ? বলো এখানে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্রেড, গ্রেডটা কোন পার্ট অফ স্পিচ? বলো তো সবাই, সবাই বলো গ্রেডটা কোন পার্ট অফ স্পিচ। কমেন্টে সবাই জানাও, যারা ক্লাসটি করছো সবাই একটু কমেন্টে জানাবা যে গ্রেড এটা কোন পার্টস অফ স্পিচ হবে। সবাই একটু জানাও। দেখো গ্রেড, গ্রেড হচ্ছে এখানে কি বলতো? গ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু দুইটা ওয়ার্ড, আমি আগেই বলেছি যখন দুইটা ওয়ার্ড থাকবে শুরুটা হবে অ্যাডজেক্টিভ আর তারপরেরটা হবে নাউন। কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে ফিল হচ্ছে নাউন আর গ্রেড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কিন্তু আমার পরীক্ষায় চাইছে কি? চাইছে ফিল। মানে ফিল যেহেতু চাইছে তার মানে ফিল হচ্ছে নাউন। আমার এখানে তৃতীয় প্রশ্ন, এখানে ল্যাঙ্গুয়েজ আছে। কি আছে? ল্যাঙ্গুয়েজ। বলো তো ভাইয়া এই ল্যাঙ্গুয়েজটা কোন পার্টস অফ স্পিচ? বলো, বলো তো ভাইয়া এই ল্যাঙ্গুয়েজটা কোন পার্টস অফ স্পিচ? একটু কমেন্ট করার ট্রাই করো। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা কোন পার্ট অফ স্পিচ? আর এটা অ্যাডজেক্টিভ, এটা আমরা অলরেডি সলভ করেছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে বলো তো ল্যাঙ্গুয়েজ কোন পার্ট অফ স্পিচ? ল্যাঙ্গুয়েজও কিন্তু নাউন। কেন? কারণ এই যে ফর আছে, কি আছে বলো তো? এখানে ফর আছে, তাই না? ফর একটা কি? ফর হচ্ছে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকা মাত্রই সেটা, সেটাও কি হয়ে যাবে? সেটাও নাউন হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে সেটাও কি? নাউন। তো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী, দেখো আই হ্যাভ নো ইন্টারেস্ট, এটা আসলে দেখো খুবই ইজি একটা কোশ্চেন। আই হ্যাভ নো ইন্টারেস্ট, এটা আমরা নর্মালি বলি আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার, ইন দ্য ম্যাটার। তার মানে এই ম্যাটারে বা আমার কোনো প্রকারের বিন্দুমাত্র আগ্রহ নেই। হ্যাঁ, এটা বিস্তারিত সলভ করাইলাম না, আই হ্যাভ নো ম্যাটার। দেখো আমরা এখানে, এখান থেকে এক্সট্রা ইনফরমেশন অনেক দেওয়া যাবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেন গুলো মনে রাখবা, এবছর আসার মতো কোশ্চেন। The determiner say some is used before কোন নাউনের পূর্বে সাম বসে? বলো, বলো তো। একটু কমেন্টে জানাও সবাই। যারা ক্লাসে উপস্থিত আছো
তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, মেনশন করে দাও। হ্যাঁ, দেখো আমরা গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে বিভক্ত করি, একটা কাউন্টেবল নাউন আর একটা কি আনকাউন্টেবল নাউন, তাই না? এবার কাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমিনার বসতে পারে হচ্ছে ফিউ, এ ফিউ, ম্যানি। ঠিক আছে, অনলি এ ফিউ বসতে পারে, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাদের যেগুলো পরীক্ষায় একবারে আসার মতো সেগুলো লিখতেছি। লিটল, এ লিটল মাস, এগুলো আনকাউন্টেবলে বসে। আর কিছু আছে বোথ, বোথ মানে একটা কাউন্টেবলে বসে, আনকাউন্টেবলে বসে। তার মধ্যে একটা সাম, অ্যানি, তারপরে আছে হচ্ছে এ লট অফ, তারপরে আছে হচ্ছে লটস অফ। ঠিক আছে, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তোমার এই যে ডিটারমিনার গুলো তোমাকে মুখস্থ করা একদম ফরজ। এগুলো কিন্তু তোমার খুব বেশি ইম্পর্টেন্ট ডিটারমিনার গুলো। ক্লিয়ার? এই ডিটারমিনার গুলো পরীক্ষায় আসার মতো আমি মনে করি। দেখো, যদি কখনো কাউন্টেবল নাউন পাও, মনে করো আমি তোমাদের একটা গ্যাপ দিলাম, গ্যাপের পরে লেখা হচ্ছে ফ্রেন্ডস। এখন আমি দুইটা অপশন দিই, এখানে তুমি এ ফিউ দিবা নাকি এ লিটল দিবা। এটা হচ্ছে মনে করো 1 নাম্বার। দেখি কে কে পারো। এবার 2 নাম্বারে মনে করো এখানে আমি লিখলাম হচ্ছে মিল্ক, মিল্ক। এখানে অপশনে দিলাম হচ্ছে মনে করো লিটল, বি নাম্বারে দিলাম হচ্ছে ফিউ। বলো তো দেখি, এটার মাধ্যমে আমরা আরো একটু বিস্তারিত তোমাদের শেখাবো। বলো সবাই সবাই। সবাই একটু জানাও। দেখো এখানে ফ্রেন্ডস, এটা একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হিসেবে তো লিটল বসবে না, কি বসবে? এ ফিউ। মিল্ক, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। মিল্কটা কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল তো আর ফিউ বসবে না, কি বসবে? লিটল বসবে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আনকাউন্টেবল কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আমি লিখে দিই তোমাদের। দেখো, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এরকম এগুলো তোমাদের পড়া একদম বাধ্যতামূলক। মানি, নিউজ, মিল্ক, ওয়াটার, ফুড, ফার্নিচার, ইকুইপমেন্ট, সিনারি, হেয়ার, অ্যাডভাইস। এগুলো মনে করো লিখে দিলাম। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, কি বলতো? এগুলো গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন। এগুলো তোমার মুখস্থ করে নিতে হবে। মানি, নিউজ, মিল্ক, ওয়াটার, ফুড, ফার্নিচার, ইকুইপমেন্ট, সিনারি, হেয়ার, অ্যাডভাইস। এই জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো অবশ্যই কি করতে হবে বলতো? এগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন। পরীক্ষায় কিন্তু আনকাউন্টেবল নাউন থেকেই চলে আসছে, কারণ কাউন্টেবল নাউন কিন্তু আমরা বুঝতে পারি। যেমন ফ্রেন্ডস, এটা গণনা করা যায়, আমার কয়টা বন্ধু আছে এগুলো আমরা গণনা করতে পারি, বই গণনা করতে পারি, বয় গণনা করতে পারি, গার্ল গণনা করতে পারি, তাই না? বাট বেশিরভাগ ক্ষেত্রে আসলে কোনগুলো গণনা করতে পারি না, যেগুলো কনফিউশন হয় সেগুলো। যেমন ফার্নিচার, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনফরমেশন যেটা আমি লিখি নাই ওটা আরো ইম্পর্টেন্ট। এখানে অ্যাড করে নাও একটা, সেটা হচ্ছে ইনফরমেশন, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই জিনিসগুলো ভর্তি পরীক্ষায় বারবার আসে, যেখানে পরীক্ষা দাও না কেন এগুলো বারবার আসে। ক্লিয়ার? তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা একটু সলভ করি। দেখো, হিজ অ্যাটিটিউড ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েট। অ্যাটিটিউড বলো তো হিজটা কি? আমরা একটু আগে শিখেছি, এটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কিছু নেই। হিজটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যখন একটা ওয়ার্ড থাকবে, সেটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো? বলো সবাই একটু জানাও।
দেখো তার মানে এটা নাউন হবে। এটার সময় নষ্ট না করে আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। কি হবে বলো তো? এটা নাউন হবে। এই যে এবার দেখো হচ্ছে তোমার কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু আগে তোমাদের শিখলাম। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। মানি, দেখো তো একটু আগে আমি কি বলছিলাম, লিখে এটার অ্যান্সার আমি চেক করবো কে কে সঠিক অ্যান্সার করো। 11 নম্বর প্রশ্নের একটু সঠিক অ্যান্সার করো দেখি। আর শিক্ষার্থী যারা উপস্থিত আছো তোমরা সবাই সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবীদের মেনশন করবা, শেয়ার করবা। আরো আরো অনেক শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাসটি উপভোগ করতেছি আজকে। বলো, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। তাহলে এখানে কি হবে বলো? 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? দেখো মানি আমরা একটু আগে দেখলাম, মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। মানি হচ্ছে আনকাউন্টেবল। কেন? অনেকেই মনে করতে পারে মানি অর্থ কেন আনকাউন্টেবল হবে? মানি অর্থ তো টাকা, আমরা গণনা করি। একটু দেখো, মানি অর্থ যদি আমি তোমাদের টাকা বলি, তাহলে ভারতে মানি অর্থ টাকা কেন বলে না? কোশ্চেন না? বাংলাদেশে টাকা বলছি, ভারতে বলছি রুপি, আরেক দেশে বলছি পাউন্ড, তাই না? আরেক দেশে আবার কি বলছি? ডলার। তাহলে মানি অর্থ যদি আমরা টাকা বলি, তাহলে এক এক দেশে এক এক রকম ব্যবহার হচ্ছে কেন? মানিটা হচ্ছে আমাদের অর্থ সম্পত্তি, যে অর্থ বলি সেটা মানি অর্থ, অর্থ। হ্যাঁ, এবং মনে রাখবে মানি হচ্ছে বাবা, তার একটা ছেলের নাম টাকা, একটা ছেলের নাম রুপি, একটা ছেলের নাম পাউন্ড, একটা ডলার, এরকম যত কিছুই বলবা। অর্থাৎ মানিকে কিন্তু আমরা গণনা করি না। আমি যদি তোমাকে বলি যে, আমি কি তোমাকে কি বলি বলো? আমি কি তোমাকে বলি যে আমাকে 10 মানি দাও, নাকি কি বলি 10 টাকা দাও, 10 ডলার দাও, 10 পাউন্ড দাও, বিষয়টা তাই না? তার মানে মানিকে কিন্তু আমরা গণনা করতে পারি না। আমরা কখনোই বলি না 10 মানি দাও, আমরা কখনোই বলি না 100 মানি দাও। কখনো বলি? কখনো কিন্তু আমরা বলি না যে 10 মানি। অর্থাৎ মানিকে আমরা গণনা করি না। বাট এই যে মানি থেকে উৎপত্তি যেগুলো হচ্ছে টাকা, 10 টাকা, 20 টাকা, 10 ডলার, 10 রুপি, 10 পাউন্ড, এগুলো কিন্তু গণনা করা সক্ষম, এবং এগুলো আমরা গণনা করিও। তার মানে এগুলো কাউন্টেবল নাউন। এগুলো কি? এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে? বাট মানিটা আনকাউন্টেবল। যেহেতু মানি আনকাউন্টেবল, আমি একটু আগে তোমাদের দেখাইছি যে আনকাউন্টেবলের পূর্বে এই ফিউ বসে কাউন্টেবল নাউনে, ফিউ বসে কাউন্টেবল নাউনে, ম্যানিউ বসে কাউন্টেবল নাউনে, আর এ লিটল বসে কি আনকাউন্টেবল নাউনে। যেহেতু এখানে মানি একটা কোন নাউন, মানি যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন, মানি যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হিসেবে আমাকে অবশ্যই কি করতে হবে? আনকাউন্টেবল যে ডিটারমিনারটা রয়েছে সেটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার এখানে শুধু আছে একটা, তো দ্বিতীয়ত ভাবার আর কোনো অপশনই নাই। মানে তুমি যে একটু ভাববা, যদি দুইটা আনকাউন্টেবল থাকতো তখন তোমাকে একটু ডিপলি চিন্তা করা লাগতো যে এটার পরবর্তী অ্যান্সার কোনটা হতে পারে। বাট যেহেতু এখানে অপশনই একটা দেওয়া আছে, তাহলে বাকিগুলো অটোমেটিক এমনি, এগুলো তো কাউন্টেবল, এমনি ভুল। অটোমেটিক অ্যান্সার কি? অটোমেটিক অ্যান্সার সি। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করছো, একবার ফিউ হচ্ছে, একবার এ ফিউ হচ্ছে, তাই না? আবার একবার শুধু লিটল হচ্ছে, আবার শুধু এ লিটল হচ্ছে, তাই না? এরকম মনে হতে পারে না যে এগুলোর পার্থক্য কি? এগুলোর পার্থক্য মনে রাখবা, যখন শুধু ফিউ থাকবে বা শুধু লিটল, অর্থাৎ এ থাকবে না, এটার বাংলা অর্থ দেবে হচ্ছে নেই বললেই চলে। এটার বাংলা অর্থ দেবে কি? নেই বললে চলে। যেটাকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে অলমোস্ট নো, অলমোস্ট নো, অথবা হার্ডলি আনি, ঠিক আছে? এই ইনফরমেশনটা একটু মনে রাখবা। আর যখন দেখবা যে এ যুক্ত আছে, অর্থাৎ এ ফিউ অথবা এ লিটল, তার অর্থ সামান্য, খুব বেশি পরিমাণ না, সামান্য আর কি বোঝাবে। বাট ইম্পর্টেন্টটা হচ্ছে যখন এ থাকবে না, নেই বললেই, নেই বললেই চলে। কি বলতো? নেই বললেই চলে। এখন আমি মনে করো যদি বলি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে শুধু ফিউ আছে, এই ফিউ নাই। তার মানে এটার অর্থ আমার বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু নেই বললেই চলে। বাট এখানে যদি আমি দিতাম আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, মানে যদি এ থাকতো, তখন আমার অর্থ হতো যে আমার সামান্য বা আমার কয়েকজন বন্ধু আছে। কি বলতো? আমার কয়েকজন বন্ধু আছে। এখন আমি লিখলাম হি হ্যাজ লিটল মিল্ক, বা আবার লিখলাম হি হ্যাজ এ লিটল মিল্ক।
তখন কি হতো? যখন শুধু লিটল, তার মানে তার কাছে দুধ নেই বললেই চলে, আর তার কাছে কি সামান্য পরিমাণে দুধ আছে। যখন এ যুক্ত থাকবে, এ যুক্ত মানে সামান্য আছে, এ নাই মানে নেই বললে চলে। একটু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু আমাকে জানাও যে এটা তোমার কাছে ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে যখন শুধু ফিউ বা এ ফিউ বা শুধু লিটল বা এ লিটল, এটা তোমার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। যদি ক্লিয়ার হও তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যেতে পারি। দেখো, we are improving the dash in many way। বলো তো কি হবে, বলো বলো তো কি হবে? 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কে কে পারো একটু অ্যান্সার করে ফেলো। বলো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? দেখো এখানে কি দা, এখানে কি দা এবং একটা প্রিপোজিশন। তো দা এবং প্রিপোজিশনের মাঝে যেটা বসবে সেটা অলওয়েজ আমাদের একটা নাউন ফর্ম বসাতে হবে। কি? একটা নাউন ফর্ম। যেখানে দেখবা দা এবং অব হবে না, মনে করো একটা প্রিপোজিশন, এর মাঝে যেটা বসবে সেটা অলওয়েজ নাউন ফর্ম দিতে হবে, নাউন ফর্ম। এখানে নাউন ফর্ম কোনটা? যে কারিকুলাম। কারিকুলাম হচ্ছে একটা নাউন ফর্ম, ঠিক আছে? সেখানে অর্থগতভাবে তোমাকে কারিকুলামটা ব্যবহার করতে হবে। We are improving the curriculum in many way, ঠিক আছে? দেখো এখানে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, they spent this time considering the new contract। টাইম, এখন টাইমটাও কিন্তু আনকাউন্টেবল নাউন। টাইমটা কি একটা আনকাউন্টেবল নাউন, এটা নোট ডাউন করে রাখবা। টাইমটা আনকাউন্টেবল, যদি আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবলের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার কোনটা হয়? দেখো এই তিনটার কোনটাই কিন্তু আনকাউন্টেবল ডিটারমিনার হয় না। টু মাস হতে পারে কিন্তু শুধু টু তো ডিটারমিনার না, ঠিক আছে? তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার হিসেবে শুধুমাত্র অপশন একটাই আছে, শুধুমাত্র অপশন একটাই আছে, সেটা মাস। তার মানে অ্যান্সারটা এটাই হয়ে যাবে। নরমালি অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন ডি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 13, they spent much time considering the new contract। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কন্ট্রাক্ট। কি বলে? টাইম যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবলের পরে কি হয়? আনকাউন্টেবলের পরে আনকাউন্টেবল ডিটারমিনারি বসাতে হয়। দেখো উই উইল নিড অনলি, মনে রাখবা যখন অনলি যুক্ত থাকবে, অনলির পরে একটা আর্টিকেল এ বসবে, ঠিক আছে? আর্টিকেল এ বসে। আর ফুড, ফুড একটা কি? ফুড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ফুড একটা আনকাউন্টেবল নাউন। তাহলে এবার তুমি দেখো, দুটা আমি ক্লু দেওয়ার, দুটা ক্লু দিয়ে দিয়েছি, এবার সঠিক অ্যান্সার তোমার কাছে কি মনে হয় একটু দেখো। ভালো, তোমার কাছে কি মনে হয় এটা সঠিক অ্যান্সার? উইল নিড অনলি, অনলির পর একটা এ হবে, দেখো এখানে এ নাই, ঠিক আছে? আর যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবলে তো ফিউ বসে না, ম্যানিউ বসে না, তার মানে এই দুইটা ভুল। কি বসে? অনলির পর একটা এ বসবে, আর যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবল পূর্বে লিটল বসবে, লিটল বসবে। তার মানে এটা সঠিক অ্যান্সার। উই উইল অন, উই উইল নিড অনলি এ ফুড ফর দ্য পিকনিক। বাংলাদেশ ইজ অ্যান বিউটিফুল কান্ট্রি, হ্যাড দ্য ওয়ার্ড কান্ট্রি, এখানে কান্ট্রিটা কোন নাউন? দেখো বলো, বলো তো ভাইয়া, যারা ক্লাসটি করছো একটু কমেন্ট করে ট্রাই করো যে এখানে 15 নম্বরের সঠিক অ্যান্সার কি হবে। কান্ট্রি কোন নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি এটা কমন নাউন, নাকি প্রপার নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন? কি হবে বলো তো? বলো এটা কি হবে? বলো। বাংলাদেশ ইজ অ্যান বিউটিফুল কান্ট্রি। সো কান্ট্রি দ্বারা নির্দিষ্ট কোনো দেশকে বোঝায়। কান্ট্রিকে এমন যে
কান্ট্রি দ্বারা শুধু বাংলাদেশকে বোঝায় না, কান্ট্রি দ্বারা কিন্তু শুধু বাংলাদেশকে বোঝায় না, কান্ট্রি এমন একটা নাম যেটা দ্বারা পৃথিবীর প্রতিটা রাষ্ট্রকেই বোঝাবে, প্রতিটা দেশকেই বোঝাবে, তাই না? কান্ট্রি হচ্ছে একটা প্রতিটা দেশের কমন নামই কি, সেটা একটা কান্ট্রি, এটা হচ্ছে একটা কমন নাউন। কি বলতো, এটা হচ্ছে একটা কমন নাউন, এটা নির্দিষ্ট কোনো দেশকে বোঝায় না, এটা প্রতিটা দেশের একটা কমন নাম হচ্ছে, সেটা কি কান্ট্রি, সেটা কি বলতো কান্ট্রি। ক্লিয়ার? তাহলে পরবর্তী, দ্য ফ্রেঞ্চ আর্মি ওয়াজ ডিফিটেড অ্যাট ওয়াটারলু। বলতো আর্মি এটা কোন নাউন? এটা কি প্রপার, এটা কি কমন, নাকি কালেকটিভ, নাকি অ্যাবস্ট্রাক্ট? দেখি অ্যান্সার করো। কারণ কি এই কোশ্চেন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? দেখো, আর্মি, পুলিশ, নেভি, কমিটি, টিম, জুরি, ফ্লক, ক্যাটেল, গ্যাং, অডিয়েন্স, এই যে লিখলাম না, তারপরে আছে পাবলিক, ক্রাউড, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে ক্লাস হতে পারে, ক্লাস, এগুলো কালেকটিভ। কি কালেকটিভ নাউন আমরা জানি, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, অর্থাৎ কিছুজন বা অনেকজন মিলে যেটা গঠন করি। যেমন আমরা কয়েকজন মিলে একটা ক্লাস গঠন করি, কয়েকজন মিলে একটা টিম গঠন করি, কয়েকজন মিলে একটা গ্রুপ গঠন করতে পারি, অনেকজন মিলে পুলিশ বাহিনী গঠন করা হয়, অনেকজন মিলে আর্মি বাহিনী গঠন করা হয়, অনেকজন মিলে নেভি গঠন করা হয়, তাই না? বা কয়েকজন মিলে কমিটি গঠন করা হয়, কয়েকজন মিলে জুরি বোর্ড গঠন করা হয়। সো কয়েকজন বা অনেকজনের সমষ্টি যখন বোঝাবে তখন সেটা কি, আমরা কালেকটিভ নাউন বলে গণ্য করব। কি বলো তো ভাইয়া? তখন সেটা আমরা কালেকটিভ নাউন বলবো। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে, যেহেতু আর্মিটাকে আমরা কোন নাউন বলবো? আর্মিটাকে আমরা বলবো হচ্ছে এটা একটা কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা দোষবাচক বা গুণবাচক, যেটা এক কথায় অনুভব করি, যেমন কাইন্ডনেস, একটা মানুষের দয়ালু, তার গায়ে কি লেখা থাকে নাকি দেখা যায়? এটা না, এটা অনুভব করি। মানুষটার সৎ আচরণ এবং দয়াশীলতা মনোভাব দেখে আমরা মনে মনে ভাবি যে মানুষটা অনেক দয়ালু, তাই না? বাট কারো গায়ে কি লেখা থাকে আমি দয়ালু? লেখা থাকে না। সততাও কিন্তু কারোর গায়ে লেখা থাকে না, এটা তার আচার আচরণ ব্যবহার দেখে আমরা গেস করি যে মানুষটা অনেক সৎ, মানুষটা ভালো আচরণ করে। তো এটা আমরা দেখে কি, আমরা দেখে বলতে তার গায়ে লেখা থাকে না, এটা অনুভব করি যে মানুষটা সৎ। হ্যাঁ, সো এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো দেখি কে কে পারো। 17 নম্বরের সঠিক আনসার, দ্য নাউন অফ প্রেডিক্ট। বলো তো প্রেডিক্ট এর নাউন ফর্ম কি? ক্লাসে শুধু ক্লাস রিলেটেড কমেন্ট করবা, ওকে? ক্লাসে শুধুমাত্র ক্লাস রিলেটেড কমেন্ট করবা, ক্লাসে কোশ্চেন থাকলে আনসার কোশ্চেন করবা, সমস্যা তো নেই। হ্যাঁ, এর বাইরে এক্সট্রা কোনো কমেন্টের প্রয়োজন নেই। তাহলে তোমরা কি করবা না কি করবা, কি আর কি কি লাভ হয়, এগুলো আমি শুনতে চাই নাই। আমি শুধু ক্লাস নিতে আসছি, তোমরা ক্লাস করো, ক্লাসে কোশ্চেন করো। যদি মনে হয় যে ভাই এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝো নাই, কেন বুঝো নাই সেটা আমাকে বলতে পারো, আমি তোমাদের এক্সপ্লেন করবো, নো প্রবলেম। ক্লিয়ার? বাট ক্লাসের মাঝে এসে অ্যাডমিশন টাইমটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা টাইম। তুমি 1 ঘন্টা পিছিয়ে গেলে কিন্তু 1 ঘন্টা কভার করার সময় তোমার হাতে থাকে না, তাই না? অনেকজন কিন্তু দিনরাত পরিশ্রম করতেছে। সো এই সময় তোমার মধ্যে সিরিয়াসনেসটা, আমি কেন আমার মোটিভেশন দিয়ে তুমি সিরিয়াসনেস আসবে, এটা তোমার মধ্যে এমনিতেই নর্মালি সিরিয়াসনেসটা আনতে হবে। তুমি নিজে নিজের সিরিয়াসনেস হবা। আমাকে চেনো না, দূর থেকে আমি একটা সিরিয়াসনেস হতে বলবো, আমি তোমাকে মোটিভেশন দেবো, আমার কথা শুনে তুমি কেন মোটিভেট হবা? তুমি তোমার নিজের দিকে চিন্তা করো, তুমি কোথায় যেতে চাও, কি করতে চাও, কেন যেতে চাও, এই 3টে প্রশ্নের অ্যান্সার করো। কোথায় যেতে চাও, কি করতে চাও, কেন যেতে চাও, এগুলো অ্যান্সার খোঁজো। কার জন্য যেতে চাও? যখন চান্স পাবো না, বাবা মার মুখের দিকে তাকানোর শক্তিটাও পাবো না। তো সেই দিন
ব্যর্থ হওয়ার পরে সেই চিন্তা না করে এখন থেকে চিন্তা করো যে আমি যদি চান্স না পাই তাহলে আমার বাবা মার মুখের দিকে আমি কিভাবে তাকাবো। তো সেই চিন্তা করে এখন থেকে একটু সিরিয়াস হও, একটু পড়াশোনা করো, একটু পরিশ্রম করো, দিন শেষে সার্থকতা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু পরিশ্রম করো, আর কয়েকটা দিন বা কয়েকটা সময়, কয়েকটা ঘন্টা একটু পরিশ্রম করো, একটু চেষ্টা করো, একটু প্রার্থনা করো, দেখবা তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে গেছো ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে সবসময়। দেখো প্রেডিক্টের নাউন ফর্ম কি বলতো? প্রেডিক্টের নাউন ফর্ম হচ্ছে প্রেডিকশন। হ্যাঁ, এটা আর এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা কথা বললাম না, এটা সরাসরি আনসার হয়ে গেছে। প্রেডিক্টের নাউন ফর্ম হচ্ছে প্রেডিকশন। দেখো আমরা পরবর্তী অ্যান্সারটা যদি করি, দ্য প্লুরাল ফর্ম অফ ডাটা। বলতো ডাটা এর প্লুরাল ফর্ম কি, কে কে পারো? দেখো, কোন শব্দের শেষে ইউএম থাকলে সেটাকে আমরা সিঙ্গুলার বলি। সিঙ্গুলারকে প্লুরাল করতে ইউএম তুলে দিয়ে এ করতে হয়। যেমন ডাটাম, যেমন অ্যাডেন্ডাম, মিডিয়াম, স্ট্রাটাম, এজেন্ডাম। দেখো একটু খেয়াল করে দেখো, কোন শব্দের শেষে যখন ইউএম থাকবে সেটাকে সিঙ্গুলার বলবো, সেটাকে প্লুরাল করতে ইএম টা তুলে দিয়ে এ বসাবা। এই ইএম থাকবে, এটা তুলে দিবা, তুলে এ বসাই দিবা, শুধু এ বসাই দিবা। যেমন ডাটাম থেকে ডাটা, অ্যাডেন্ডাম থেকে অ্যাডেন্ডা, মিডিয়াম থেকে মিডিয়া, স্ট্রাটাম থেকে স্ট্রাটাম, ইরাটাম থেকে ইরাটাম, আর এজেন্ডাম থেকে এজেন্ডা। ক্লিয়ার? মানে এগুলো হচ্ছে অ্যান্সার হয়ে গেছে। মানে ডাটামটা আছে কি, ডাটামটা আছে হচ্ছে ডাটা নিজেই প্লুরাল, ডাটা নিজেই কি প্লুরাল, তাই না? তোমরা সবাই অ্যান্সার কি করছো? অ্যান্সার করছো সবাই বি, যে ডাটার প্লুরাল হচ্ছে ডাটাম। এজন্য সবার অ্যান্সারই সঠিক হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে কি অসংখ্য ধন্যবাদ যে তোমরা ডাটাম অ্যান্সার করছো। বাট ভাইয়া বলছি কি, এখানে ডাটার প্লুরাল ফর্ম কি দেখো তো। ডাটা নিজেই কিন্তু একটা প্লুরাল, এটা কিন্তু প্লুরাল আর এটা সিঙ্গুলার। তো ডাটা নিজেই প্লুরাল, তো ডাটার প্লুরাল আবার কি হবে? ডাটাম, এটা তো চাইছে কি প্লুরাল ফর্ম, ডাটাম তো ভাই সিঙ্গুলার, তাহলে ডাটাম তো হবে না, তো অ্যান্সার হবে না। ক্লিয়ার? অ্যান্সার না। তো তোমরা পরীক্ষা ভুলটা এভাবেই করো, যে ভাবো যে ডাটাম থেকে ডাটা, এখন সিঙ্গুলার নাকি প্লুরাল আছে, এত কিছু পড়ার কি তোমার সময় আছে? তোমার অ্যান্সার করতে হবে, অ্যান্সার করে দিয়ে আসছো, আচ্ছা শেষ। সো এইভাবে অ্যান্সার করা যাবে না, এইভাবে অ্যান্সার করা যাবে না। আগে প্রশ্নটা দেখতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, দেন অ্যান্সার করতে হবে। এখন তুমি মনে করছো যে তোমার সামনে প্রশ্ন আসছে, তুমি সেটা দেখে অ্যান্সার করে দিয়েছো, এইভাবে অ্যান্সার করা যাবে না। দেখো আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী প্রশ্নটাই দেখো 19 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দা সিঙ্গুলার ফর্ম। তার মানে এখানে 4টি ওয়ার্ড দেওয়া আছে, 4টি ওয়ার্ডের মধ্যে কোনটা সিঙ্গুলার ফর্ম। আমি তো অলরেডি দেখিয়েছি যে এজেন্ডা, এজেন্ডা হচ্ছে প্লুরাল, কার প্লুরাল? এজেন্ডাম এর প্লুরাল, এটা প্লুরাল, এটা অলরেডি দেখাইছে। এটা মনে করো ওয়াসেস, ও কোন শব্দের শেষে যদি থাকে আইএস, সেটাকে প্লুরাল করতে হয় ইএস দিয়ে। যেমন ক্রাইসিস, ক্রাইসিস থেকে ক্রাইসিস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, ওয়াসিস, ওয়াসিস থেকে ওয়াসিস, ব্যাসিস থেকে ব্যাসিস। গেল। কোন শব্দের শেষে যদি থাকে ইউএস, সেটা তুলে দেওয়া হয় হচ্ছে আই। যেমন ফোকাস, তারপরে রেডিয়াস, তারপরে জিনিয়াস। ফোকাস ইউএস তুলে দাও, দিয়ে আই করে দাও। দেখো রেডির একটা আই আছেই, এই যে আই আছে, আর ইউএম তুলে আরেকটা আই দাও। জিনিয়াসের জেনের একটা আই আছেই, আর ইউএস তুলে দিয়ে আরেকটা আই দিয়ে দাও।
ডাবল আই। দেখো আমি কিন্তু অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার ফর্ম চাইছে, আমরা দেখছি এটা প্লুরাল, এটা হচ্ছে না। রেডিয়াস, রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার, আর যার প্লুরাল কি রেডি। তো রেডিয়াস সিঙ্গুলার এবং চাইছে নিচের কোনটা সিঙ্গুলার ফর্ম, চাইছে কি নিচের কোনটা সিঙ্গুলার ফর্ম, তাই না? নিচের কোনটা সিঙ্গুলার ফর্ম এটা চেয়েছে, তার মানে সঠিক অ্যান্সারটা কি হবে বলো তো? সঠিক অ্যান্সার অপশন ডি। সঠিক অ্যান্সারটা কি? অপশন ডি। আশা করি এই প্রশ্নটি তোমার কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে পরেরটা দেখো। অলরেডি আমি কিন্তু এগুলোর প্রত্যেকটা রুলস এবং প্রত্যেকটা এক্সাম্পল আমি লেখা শেষ। এই প্রশ্ন আসার আগে প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু অলরেডি লিখেছি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার, দেখো কোনটা সিঙ্গুলার, দেখি এবার কে কে পারো। আমি অলরেডি সবগুলো এক্সাম্পল কিন্তু লেখা শেষ। বলো তো সবাই। দেখো ফোকাস থেকে হচ্ছি, ক্রাইসিস থেকে ক্রাইসিস, রেডিয়াস থেকে রেডি, এরাটাম থেকে এরাটাম। তাহলে চাইছে সিঙ্গুলার, তো আমরা দেখছি এটা প্লুরাল, ক্রাইসিস প্লুরাল, হচ্ছে প্লুরাল, এরাটাম সিঙ্গুলার। তার মানে অ্যান্সার যেহেতু সিঙ্গুলার ফর্ম চাইছে, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সারটা অবশ্যই অপশন ডি হবে। সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সারটা অপশন ডি হবে। ক্লিয়ার? কি হবে? অপশন ডি হবে। চলো তাহলে যদি অপশন ডি হয় তাহলে আমরা পরবর্তীতে যাই। 21 নাম্বারটা বলো। মাই হাজব্যান্ডস ফ্যামিলি স্পিক ড্যাশ ইংলিশ। দেখো বলো তো, এখানে আমি তোমাদের একটা ক্লু দেই। যদি জাতি বোঝাই, জাতি বোঝালে আর্টিকেল দা বসে, আর যদি কখনো ভাষা বোঝাই তাহলে আর্টিকেল বসে না, নো আর্টিকেল। ক্লিয়ার? জাতি বোঝালে আর্টিকেল দা বসে, বাট ভাষা বোঝালে আর্টিকেল বসে না। অর্থাৎ আমার হাজবেন্ডের ফ্যামিলি ইংরেজিতে কথা বলে, স্পিক মানে কথা বলা, তার মানে কি ইংরেজি ভাষা, তার মানে এই ইংলিশ দ্বারা কিন্তু ভাষা বোঝাচ্ছে, এই ইংলিশ দ্বারা কি ভাষা বোঝাচ্ছে, তাই না? তার মানে এটা দ্বারা ভাষা বোঝাচ্ছে, ভাষা বোঝালে আর্টিকেল বসে না, তার মানে আনসার হবে ডি নাম্বার। আমি তোমাদের এখানে একটা কোশ্চেন লিখি। দেখি এই প্রশ্নটা একটু সঠিক অ্যান্সার করো দেখি ভাইয়া, এটা সঠিক অ্যান্সার করো। দুইটা জায়গায় গ্যাপ, এখানে একটা এখানে একটা, দেখি এটা সঠিক অ্যান্সার করো দেখি কে কে পারো, বলো। বলো তো এটা সঠিক অ্যান্সার কি হবে? দেখো দা ইংলিশ স্পিক ইংলিশ, তো মানে স্পিক ইংলিশ মানে এটা ইংরেজি ভাষায় কথা বলতে বলছে, তো ইংরেজি ভাষায় কথা বলছে মানে স্পিক ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষা, তার মানে এটা আর্টিকেল বসবে না, ভাষার পড়বে। বাট এখানে কি এটা বোঝাচ্ছে ইংরেজিরা ইংরেজি ভাষায় কথা বলে, তার মানে ইংরেজি এখানে ইংরেজরা, তো ইংরেজরা একটা জাতি, ইংরেজ জাতি, তখন আমরা দা দিব। অর্থাৎ দা ইংলিশ মানে কি ইংরেজরা বা ইংরেজ জাতি স্পিক অর্থাৎ কথা বলে ইংলিশ ভাষা, তার মানে এটা ভাষা, এখানে ক্রস হবে, তার মানে এটা হচ্ছে আর্টিকেল দা বসবে, এখানে ক্রস বসবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেখা যায় যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে ভাষার পূর্বে আর্টিকেল বসে না, বাট যখন জাতি বোঝাবে তখন একটা আর্টিকেল কি দা বসে। তো একটু বলো তো এখানে তোমরা বুঝতে পারছো কিনা? অর্থাৎ দা ইংলিশ দ্বারা কি এটা পুরো ইংরেজি জাতি বোঝাচ্ছে, অর্থাৎ ইংরেজরা, আর স্পিক ইংলিশ মানে এটা ভাষা, স্পিক মানে কথা বলে, কথা কি মানে ভাষা না, কথা বলে কেউ বাংলা ভাষায় বলে, কেউ ইংরেজি ভাষায় বলে, কেউ হিন্দি ভাষায় বলে, তাই না? তার মানে এটা কি এটা হচ্ছে
আর্টিকেল বসবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। কি হবে? পায়াস ম্যান ইজ হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি, পায়াস আর হ্যাপি, এ পায়াস ইজ হ্যাপি। বলো তো এটা সঠিক অ্যান্সার কি হবে? তোমরা সবাই একটা অ্যান্সার করো, সবাই একটা অ্যান্সার করো। বলো এটার অ্যান্সার কি হবে? দেখো অর্থাৎ ধার্মিকরা হ্যাপি। তো এখন ধার্মিক বলতে কি কোন একটা নির্দিষ্ট ধার্মিককে বোঝাচ্ছে? বলো তো ভাইয়া। আমি বললাম ধার্মিকরা হ্যাপি, বললাম ধনীরা অসুখী, বললাম গরিবরা সুখী। তো এখন ধার্মিক বা এই যে ধনী, একটা নির্দিষ্ট ধনীকে বোঝাচ্ছে নাকি পুরো ধনী জাতিকে বোঝাচ্ছে? যে ধনীদের টাকা থাকলেও তারা অসুখী, তার মানে এটি ধনীরা বলতে কি একটা নির্দিষ্ট ধনীকে না, পুরো ধনী জাতিকে বোঝাচ্ছে। আবার পুর বলি তার মানে পুরো গরিব জাতিকে বোঝাচ্ছে, তাই না? আর এখানে পায়াস অর্থাৎ ধার্মিক বলতে নির্দিষ্ট একটা ধার্মিককে বোঝাচ্ছে না যে সেই সুখী, এটা পুরো ধার্মিক জাতিকে বোঝাচ্ছে। আর জাতি বোঝাতে কি হয়? জাতি বোঝাতে কি হয়? আর্টিকেল দা বসে। জাতি বোঝাতে মাত্রই বললাম আর্টিকেল দা বসে। অর্থাৎ দা পায়াস আর হ্যাপি, অর্থাৎ ধার্মিকরা সুখী, ধার্মিকরা সুখী। ধার্মিক বলতে কি নির্দিষ্ট একজন ধার্মিককে বোঝাচ্ছে যে সেই না, এটা অর্থাৎ যারা ধার্মিক তারা সবাই সুখী, অর্থাৎ পুরো ধার্মিক জাতিকে বোঝাচ্ছে। আর যখন একটা জাতিকে ইন্ডিকেট করবে তখন আমরা তার পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহার করব। কি করব? দা ব্যবহার করব। তার মানে এটা সঠিক অ্যান্সারটা কি বলতো? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা সঠিক অ্যান্সার অপশন বি। আমরা আজকে তোমাদের কৃষির যত প্রশ্ন আসছে সকল প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। কি করছি? সলভ করে দিচ্ছি। 24 নম্বর প্রশ্নটা একটু দেখো তো তোমরা। হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট। দেখো বলো দেখি এটা অ্যান্সার কে কে পারো বলতে পারো, সবাই কমেন্ট করো। আমি আরো এক্সট্রা 3টা ইনফরমেশন দিয়েছি। মনে রাখবা এইচ এর উচ্চারণ যদি কখনো অ আয়ের মতো হয় তখন তার পূর্বে আমরা এন বসাবো। কি বসাবো? এন বসাবো। কি বসাবো? এন। তাহলে অনার্স, অনার্স এই যে অ আসতেছে আগে, তাই না? অ, তার পূর্বে আমরা এন বসাবো। এটা অনার, এর পূর্বে এন বসবে। আওয়ার, এটা কিন্তু আ এন। এটা কিন্তু হেয়ার না, হেয়ার হয় যে এমন, হেয়ার কিন্তু এইচ, এটা কিন্তু উত্তরাধিকারী হেয়ার, এয়ার, এটাও এন বসবে, এখানেও এন বসবে। তার মানে এটার অ্যান্সার কি বলতো? এটার অ্যান্সার এন। এটার অ্যান্সার কি বলতো ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে এন। আবার কখনো যদি দেখো ইউ, এর উচ্চারণ ইউ এর মতো, তার পূর্বে এ বসবে, যেমন ইউজফুল। তারপরে ইউনিভার্সিটি, ঠিক আছে? ই বা ই এর উচ্চারণ হতে পারে, যেমন ইউরোপিয়ান বা ইউরো, ঠিক আছে? এগুলোর পূর্বে আর্টিকেল কি বসে? এগুলোর পূর্বে আর্টিকেল এ বসবে। কি বসবে বলো তো? এগুলোর পূর্বে আর্টিকেল কি বসাবো? এগুলোর পূর্বে আমরা আর্টিকেল বসাবো হচ্ছে এ। ক্লিয়ার? এগুলোর পূর্বে আর্টিকেল কি বসাবো? এ বসাবো। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হও দেখো পরবর্তী প্রশ্নের আনসার দাও। নির্দিষ্ট করে যখন কিছু বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাতে অবশ্যই আর্টিকেল দা বসে। এবং নির্দিষ্ট কিছু কিছু আছে, যেমন পাহাড়, পর্বত, সমুদ্র, ধর্মগ্রন্থ, তারপরে পর্বত, পর্বতমালা, দ্বীপ, দ্বীপপুঞ্জ, তারপরে ধর্মগ্রন্থ, ঠিক আছে? এবং পৃথিবীতে যেটা একটাই আছে, যেমন
দ্য আর্থ, দ্য ইউনিভার্স, ঠিক আছে, দ্য সান, সেগুলোর পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? দা। অর্থাৎ কোন সাগর, মহাসাগর, দ্বীপ, দ্বীপপুঞ্জ, পাহাড়, পর্বত, পর্বতমালা, তারপরে তারপরে হচ্ছে তোমার কি বলে ধর্মগ্রন্থ, কোন নিউজ পেপারের নাম, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল হিসেবে দা ব্যবহার করবো। অর্থাৎ দা আন্দামান। কি ব্যবহার করব? দা আন্দামান। আন্দামানের সাথে আবার এস দেওয়া যাবে না। আন্দামান হচ্ছে একটা নাম, এবং তারপর আর্টিকেল কি ব্যবহার করবা? আর্টিকেল দি ব্যবহার করবা, দা আন্দামান। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল। আমরা এবার একটু পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। মনে রাখবা, ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে এবং সেটার পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে অ্যান্সার করতে হয়, সেটার একমাত্র অ্যান্সার একটাই, অলওয়েজ টাইম ব্যবহার হবে, সেটা হচ্ছে ওয়ান্স। ওয়ান থাকলে ওয়ান্স হয়। বাট যদি কখনো দেখো এভরি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান এরকম থাকলে তখন কিন্তু হি ইজ অথবা হার হবে। অর্থাৎ আমি নর্মালি বাকি ক্ষেত্রে লিখলাম, শুধু ওয়ান থাকলে ওয়ান্স ব্যবহার হবে, আর বাকি ক্ষেত্রে হিজ অথবা হার ব্যবহার করতে হবে। কি? হিজ অথবা হার। অর্থাৎ এখানে যদি ওয়ান এর পরিবর্তে এমন থাকতো এভরিবডি, মনে করো এভরিবডি, এভরিবডি, তখন আমরা অ্যান্সার করতাম হিজ অথবা হার, এই দুইটার মধ্যে। ঠিক আছে, হিজ অথবা হার। আর যখন শুধু ওয়ান থাকবে তখন আর কোনো কথা নেই, তখন সরাসরি অ্যান্সার হয়ে যাবে ওয়ান। তখন সরাসরি অ্যান্সার কি হবে? তখন সরাসরি অ্যান্সার হবে ওয়ান্স। ক্লিয়ার? তার মানে এটা সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার ওয়ান্স। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান্স। বুঝতে পারো না কে কে? একটু বলো, একটু বলো, বুঝতে পারো না কে কে? অনেকে অ্যান্সার লিখছে আবার সাথে ইমোজি দিয়ে। ইমোজি দিয়ে কি বোঝাতে যাচ্ছ? তাকওয়া আওয়াত নাকি আয়াত? যাই হোক, বলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যারা ক্লাসটি বুঝতে পারছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো কয়েকটি কোশ্চেন আছে, আমরা আর 15-20 মিনিট ক্লাস নেব, তোমরা একটু সবাই থাকবা মনোযোগ সহকারে। দেখো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? দেখি এই প্রশ্নের অ্যান্সারটা কে কে অ্যান্সার করতে পারো। সঠিক অ্যান্সার বলো তো ভাইয়া। বলো কি হবে? বলো বলো সবাই। দেখো, মনে রাখবা, অ্যাজ অথবা দেন, আরো একটা ইনফরমেশন দিই, বিভার্বের পরে, বিভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর পরে যখন একটা প্রোনাউন আসে সেটা সাবজেক্টের তুলনা করতে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসে। কি বসে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো, মি, মি, মাইন এগুলো সাবজেক্টিভ না, এই দুইটা অবজেক্টিভ, আর এটা পজিটিভ প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর আই, এটা হচ্ছে সাবজেক্টিভ। তাহলে কি করব? হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। তার মানে সঠিক অ্যান্সারটা কি হবে? অপশন এ। সঠিক অ্যান্সারটা কি হবে বলো তো ভাইয়া? এটা সঠিক অ্যান্সার অপশন এ। সঠিক অ্যান্সার কি? অপশন এ। ক্লিয়ার? আর মনে রাখবো আরেকটা তথ্য দিই, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ যে বাক্যে থাকবে সেই বাক্যটিকে তোমরা লিখবা পজিটিভ ডিগ্রিতে। কি লিখবা? পজিটিভ ডিগ্রিতে। আরো একটা ইনফরমেশন দিই, কোনো বাক্যে যদি দেন থাকে তাহলে সেই বাক্যটাকে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রিতে লিখবা। আরো একটা ইনফরমেশন, দা, দায়ের পরে সবসময় কি হয়? দুটা ব্যতিক্রম বাদে দায়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হবে। ক্লিয়ার? তার মানে কি হবে? আশা করি প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এটা সঠিক অ্যান্সার অপশন এ।
চলো আমরা পরবর্তী 28 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। ইজ দ্য ম্যান ইন ড্যাশ আই গেট মানি, ইজ দ্য ম্যান, তো ম্যান কে নির্দেশ করছে, ম্যান একটা মানুষ, তার মানে একটা ব্যক্তিবাচক, তাই না? আর মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করি নরমালি যেগুলো, সেগুলো হচ্ছে হু, হুম, হুইজ, দ্যাট। নরমালি এগুলো আমাদের ব্যবহার করতে হয়। তো এগুলো ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে যখন একটা ব্যক্তিকে নির্দেশ করতে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করো, তখন তোমরা হু অথবা হুমের যে কোনো একটা ব্যবহার করতে হবে, এখন কোনটা সেটা দেখাবো। আর যখন একটা বস্তুকে নির্দেশ করবে, তখন আমরা ব্যবহার করব হুইজ অথবা দ্যাট। কি ব্যবহার করব? হুইজ অথবা দ্যাট, হুইজ অথবা দ্যাট। তার মানে একটু যদি খেয়াল করো, ব্যক্তিকে নির্দেশ করতে আমরা হু অথবা হুম ব্যবহার করছিলাম, কি হু অথবা হুম ব্যবহার করছিলাম, তাই না? আর বস্তুকে নির্দেশ করতে হুইজ অথবা দ্যাট এর যে কোনো একটা আমরা ব্যবহার করছি। তো এখন বস্তুর ক্ষেত্রে হুইজ অথবা দ্যাট এর যে কোনো একটা বসতে পারে, বাট ব্যক্তির ক্ষেত্রে হু এবং হুম এই দুটার আলাদা স্পেসিফিক কারণ মনে রাখতে হবে। যে হু এর পরে নরমালি হু যেহেতু একটা সাবজেক্টিভ ফর্ম, এজন্য হু এর পরে ভার্ব বসে, হু এর পরে ভার্ব বসে। আর হুম যেহেতু অবজেক্টিভ ফর্ম, এজন্য হুমের পরে পরবর্তীতে একটা সাবজেক্ট লাগে। কি লাগে? একটা সাবজেক্ট লাগে। তাহলে এখানে পরবর্তীতে কি আছে? আই। মূল কথা এখানে হুইজ এবং দ্যাট এই দুটা হতে পারবে না। কেন? কারণ এই দুটা বসে হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে, এই দুটা বসে বস্তুবাচকের ক্ষেত্রে। বাট এখানে কাকে বোঝাচ্ছে? দ্য ম্যান। কাকে বোঝাচ্ছে? দ্য ম্যান। তো ম্যানটা একটা ব্যক্তি, তো ব্যক্তি বোঝালে তো আর বস্তুবাচক এই দুটা হতে পারবে না, তার মানে দুটা বাদ। এখন হু এবং হুমের কোনটা বসাবো? দেখো পরে কি আছে? সাবজেক্ট। পরে যেহেতু সাবজেক্ট আছে, তাহলে আমরা গ্যাপে কি বসাবো? গ্যাপে হুম বসাবো, গ্যাপে হুম বসাবো। এখানে আরো একটা ইনফরমেশন দেই, ইন হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আর মনে রাখবা হুম হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম আর হু হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? এখান থেকে আমি একটা প্রশ্ন দেই, দিস ইজ দা বুক ড্যাশ ইজ রেড। আমি অপশন দিলাম হচ্ছে হু, বি নাম্বারে দিলাম হোম, সি নাম্বারে দিলাম হুইজ। এটা হুইজ। বলো তো এটার সঠিক আনসার কি হবে? বলো বলো এটা সঠিক আনসার কি হবে? আমরা 10-15 মিনিট ক্লাস কন্টিনিউ করব, সেক্ষেত্রে সবাই একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবা। তোমরা শীত লাগতেছে, আমার তো এসি চলতেছে, বিশ্বাস করতেছো না? এই যে এসি এখনো অন, এই যে এখানে লেখা আছে দেখছো 23, এসি এখনো চলতেছে। সেখানে বিষয়টা কি, দিস ইজ দা বুক। বুক, বুক মানে একটা বই। তো বই তো আর কোনো ব্যক্তি না, বই একটা কি বস্তু। যেহেতু বস্তু, আমরা হুইজ অথবা দ্যাট বসাবো। তো অপশনে আছে হুইজ, আমরা বসাই দিলাম, কি বসাইলাম? হুইজ। বুঝতে পারছো? কি বসালাম? হুইজ। ক্লিয়ার? বলো তো এটা তোমরা ক্লিয়ার কিনা ভাইয়া? একটু কমেন্টে সবাই জানাও যে এটা তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, এটা তোমরা ক্লিয়ার হলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো একই জিনিস যেটা আমি একটু মাত্র শেখালাম, এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। এই যে দেখো আগে, তো এখানে রিলেটিভ, এখানে কি ইট ওয়াজ আই, আই মানে আমি। তো আমি তো আর কোনো বস্তু না, ব্যক্তি। তো ব্যক্তির ক্ষেত্রে বসে কি হু আর হুম। তোমরা জানো হু এর পরে ভার্ব থাকে আর হুম এর পরে সাবজেক্ট থাকে। তাহলে হুইস আর দ্যাট আগেই ভুল, এখন হু হবে নাকি হুম হবে? বলো, আমি আর এটা এক্সপ্লেন করছি না, বলো এবার বলো। সি ডি ভুল, এ হবে নাকি বি হবে? যেহেতু আই আছে এবং পরে কি আছে? পরে কিন্তু একটা সাবজেক্ট, হি কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু আছে তাহলে কি বসাবা? সাবজেক্ট যেহেতু আছে তাহলে তোমরা কি বসাবা?
বলো সাবজেক্ট যেহেতু আসে তাহলে তুমি কি বসাবা বলো? তাহলে তোমাকে বসাতে হবে হোম। কি বসাতে হবে? হোম। এটা হচ্ছে না, এগুলো তো আগে বল। কি বলো তো, এগুলো ভুল। তার মানে অ্যান্সার করতে হবে। ইংলিশ ক্লাসের জন্য আপনি সেরা ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো আরপিতে মানে কি রংপুর? তোমরা কি আরপি দ্বারা রংপুর বোঝাচ্ছ? বাবা গো বাবা, কোন দেশে আসলাম আমি, আল্লাহ! আমি মনে হয় ভুল দেশে জন্মগ্রহণ করছি। মানে রংপুরে করা লিখতেছে আরপি। যাক, একবার পরে যে আমি বুঝতে পারছি, তার মানে আমি আমার যাই হোক একটু বুঝতে পারলাম, আমার একটু হলেও মেধা আছে আর কি। না হলে তো অনেকে তো ধরতেই পারবে না আরপি মানে রংপুর। বাবা রে বাবা। চলো 30 নম্বর প্রশ্নটা একটু সলভ করো। আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসছি, আর 10 মিনিট, একটু মনোযোগ সহকারে থাকো। What part of speech is the underlined word of the sentence I am a university student? আন্ডারলাইন পার্ট হচ্ছে, আমি লিখে দিলাম, এই যে। বলো বলো কি হবে? বলো বলো সবাই। জিবি মানে গাইবান্ধা, কেটি মানে কুষ্টিয়া, এমপি মানে মেহেরপুর। এমপি, এটা একটা ভালো শব্দ, এমপি মানে মেহেরপুর। বলো তো 30 নাম্বার, 30 নাম্বার কি হবে? 30 নাম্বার আমরা সবাই জানি ইউনিভার্সিটি। আমরা সবাই জানি কি ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠানের নাম, তাহলে সেটা নাউন। হ্যাঁ, তোমার কনসেপ্ট ঠিক আছে, ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠানের নাম, এজন্য সেটা নাউন। বাট আমি যখন বলবো এই বাক্য ইউনিভার্সিটি কি, যখন বলবো এই বাক্য ইউনিভার্সিটি কি, দেখো এই একটা আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড হলে শেষেরটা নাউন হয়, তার আগেরটা অ্যাডজেক্টিভ হয়। তার আগেরটা কি? অ্যাডজেক্টিভ। এখন এখানে মেন ওয়ার্ডটা কি? আমি কি স্টুডেন্ট নাকি আমি ইউনিভার্সিটি? বলো। আমি কিন্তু ইউনিভার্সিটি না, আমি স্টুডেন্ট। আর স্টুডেন্টকে মডিফাই করো কিসের স্টুডেন্ট? ইউনিভার্সিটি। মানে স্টুডেন্টকে প্রশ্ন করলে এটার আনসার পাই, বাট আমি কিন্তু ইউনিভার্সিটি না, আমি স্টুডেন্ট, অর্থাৎ আমি নাউন। স্টুডেন্ট হচ্ছে নাউন, আর ইউনিভার্সিটিটা কি? ইউনিভার্সিটি হচ্ছে স্টুডেন্টকে মডিফাই করছে, যে কেমন স্টুডেন্ট বা কিসের স্টুডেন্ট, তখন বলবো ইউনিভার্সিটি। তার মানে এটা কিন্তু একটা নাউন এই বাক্যে না, এই বাক্যে মেন নাউনটা হচ্ছে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। ঠিক আছে, তার মানে আমি স্টুডেন্টটা নাউন, আর কিসের স্টুডেন্ট সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ইউনিভার্সিটি। আর আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হয় হচ্ছে নাউন। তারপরেরটা কি হয়? তারপরেরটা হয় হচ্ছে নাউন। তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নটা একটা আনসার করো। জাপানিজ গুডস আর চিপ, হেয়ার দ্য ওয়ার্ড জাপানিজ। এই যে দেখো, দেখে একে সঠিক আনসার করতে পারো এটা। আমাদের আর এটার পর আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ, তোমরা সবাই মনোযোগ সহকারে আর 5-7 মিনিট থাকো, তারপরে বাসায় পড়াশোনা করে দ্রুত ঘুমিয়েছে, ভোরবেলায় উঠবা আর কি। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া, নাকি অসুবিধা হচ্ছে? মূলত ঢাকাতে এত গরম না যে এসি দেওয়া লাগবে। আসলে ক্যামেরায় ক্লাস হলে ক্যামেরা হিট হয়ে গেলে ক্যামেরা বন্ধ হয়ে যায়, তখন রং ধনু তোমরা দেখতে পাবে, এর জন্য এসি দেওয়া লাগে। সো বিষয়টা এমন না যে আমার গরম লাগতেছে, আমারও শীত লাগতেছে। এসি দেওয়ার ফলে আমি নিজেও মনে করো যে মাথা আমার হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মাঝে শীতে। সো আলটিমেটলি শীত অবস্থায় ক্লাস নেওয়া লাগছে, এতটাও গরম না যে এসি দেওয়া লাগবে। বুঝতে পারছো? শীত কম ঢাকায়, বাট এসি দেওয়ার মতো না। এসি দিয়ে শীত লাগতেছে শুধুমাত্র ক্যামেরার জন্য, বিষয়টা এমন না যে আমার গরম লাগছে। দেখো এখন গুডস, এটা হচ্ছে একটা নাউন, আর নাউনকে মডিফাই করতে নাউনের পূর্বে যেটাই বসবে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তারপরে এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ তো অপশনে দেওয়া আছে, বাট আমরা তো শুধু অ্যাডজেক্টিভ ভাবলে হবে না।
এখন অ্যাডজেক্টিভের প্রকারভেদে যাও, অ্যাডজেক্টিভের প্রকারভেদে যাও, যেটা কোন অ্যাডজেক্টিভ। তখন তোমাকে অ্যান্সার করতে হবে আচ্ছা জাপান, জাপান থেকে তো জাপানের। আচ্ছা জাপান কোন নাউন জানো? জাপান একটা নির্দিষ্ট দেশের নাম। জাপান একটা কি নির্দিষ্ট দেশের নাম। জাপান যেহেতু একটা নির্দিষ্ট দেশের নাম, সেক্ষেত্রে এটা কি হবে বলতো? জাপান একটা নির্দিষ্ট দেশের নাম, এটা কোন নাউন? এটা একটা প্রপার নাউন, একটা প্রপার নাউন। এটা একটা কি প্রপার নাউন। আর একটা প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা সেটাকে কি বলবো? একটা প্রপার নাউন। জাপানকে আমরা জানি এটা একটা প্রপার নাউন, কারণ একটা নির্দিষ্ট দেশের নাম। তো নির্দিষ্ট দেশের নাম হিসেবে জাপানকে আমরা প্রপার নাউন বলবো। আর একটা প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তো সেটা তো আর নাউন না, এটা প্রপার ঠিক আছে, কিন্তু প্রপার নাউন বললাম যেহেতু নাউন ছিল, বাট এটা যেহেতু এখন অ্যাডজেক্টিভ, একই বিষয়, এটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলে ফেলবো। একটা প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ। কি বলবো? প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা আমাদের সর্বশেষ প্রশ্ন দেখো, টনি হ্যাজ ড্যাশ টু বাই এ কার। এখানে এনাফ এর ব্যবহার, অর্থাৎ ই দ্বারা হচ্ছে এনাফ, এ দ্বারা হচ্ছে অ্যাডজেক্টিভ, এন দ্বারা হচ্ছে নাউন, এন দ্বারা নাউন। ভাই ওখানে রেখে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসে আছে তো, কালকে নিন। অর্থাৎ এখানে যেটা মনে রাখবা, অ্যাডজেক্টিভ থাকলে এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে। আমি দুইটা পয়েন্ট লিখে দিলাম। আর যদি বাক্যে নাউন থাকে তাহলে আগে এনাফ বসবে, তারপরে নাউন হবে। এটা বুঝতে অনেকের অসুবিধা হবে, বাট প্রবলেম নেই। মনে করো গুড আছে, তো গুড একটা কি অ্যাডজেক্টিভ। গুড যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এনাফটা কোথায় বসাবো? অ্যাডজেক্টিভের পরে। তখন আমরা গুড এনাফ লিখবো, বা লিখতে পারি ওল্ড এনাফ, বা লিখতে পারি স্ট্রং এনাফ। এগুলো যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। বাট যখন আমরা নাউন পাবো, যখন কি পাবো? যখন আমরা বাক্যে নাউন পাবো, কি বলতো? নাউন পাবো। যেহেতু নাউন পাবো, একজন বলছে যদি নাউন আর অ্যাডজেক্টিভ দুটাই থাকে, মানে এদের মাথায় যে কত কিছু ঘোরপাক খায় আমি আসলে বলার বাইরে। ঠিক আছে, যখন নাউন থাকবে তখন নাউনের পূর্বে এনাফ থাকবে, অর্থাৎ এনাফ তারপরে নাউন, জাস্ট এটার উল্টা। অ্যাডজেক্টিভ থাকলে এনাফটা পরে বসে, নাউন থাকলে এনাফটা আগে বসে। তো যেহেতু এখানে মানি আছে, মানি একটা নাউন, তাই না? তাহলে কি আগে এনাফ বসবে, আগে এনাফ বসবে। এটা মানি, এটা একটা এম হবে আর কি, নানি হয়ে গেছে। তো কি হবে? এনাফ মানি, এই যে আগে এনাফ বসবে। ঠিক আছে, তো এখন একজন বলছে অ্যাডজেক্টিভ যদি থাকে, মানে এদের মাথায় কত বুদ্ধি। তাহলে এনাফ মানে, এটা অ্যান্সার বি পাইলাম। এখন আমি তোমার কোশ্চেন করলাম যে এই এনাফটা কোন পার্টস অফ স্পিচ? বলো, এই এনাফটা কোন পার্টস অফ স্পিচ? বলো তো, এই এনাফটা কোন পার্টস অফ স্পিচ? এটা নিজেই তো অ্যাডজেক্টিভ, এটা নিজেই তো অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই যে মানে হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করতে তার পূর্বে তুমি যাই দাও সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তার পূর্বে তুমি যাই দাও সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের সর্বশেষ আজকের প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, বি দিয়ে আমরা জানিয়ে দিলাম তোমাদের বিদায়। বি দিয়ে কি জানালাম? বিদায়।